এমপি আনার হত্যায় অন্যতম সন্দেহভাজন আটক, বেরিয়ে আসছে চাঞ্চল্যকর তথ্য। নিবিড়ভাবে কাজ করছে দুই দেশের সরকার। কোনো অন্যায়কারী অপরাধী দলের লোক হলেও তিনি ছাড় দেবেন, এটা হলো সত্য, কিন্তু এটা তো প্রমাণ হতো। শ্রম আইন লঙ্ঘন মামলায় 4 জুলাই পর্যন্ত জামিন পেলেন ডক্টর ইউনূস। আন্তর্জাতিক কর্মকাণ্ডে যোগদানে স্থায়ী জামিনের আবেদন। এখনো বিমান টিকিট নিশ্চিত করেনি 8 হজ এজেন্সি। আটকে আছে 20,000 মানুষের হজ যাত্রা। ব্যবস্থা নেওয়ার আশ্বাস কর্তৃপক্ষের। স্বাধীন সত্তা হারিয়েছে বাংলাদেশ ব্যাংক, বলছে সিপিডি। অস্বাভাবিক হারের খেলাপি ঋণে উদ্বেগ, দ্রুত মামলা নিষ্পত্তির পরামর্শ। এবং জন্মস্থান মাশহাদে আজ চিরনিদ্রায় শায়িত হবেন প্রয়াত প্রেসিডেন্ট রাইসি। রাষ্ট্রীয় শোক পালন করছে বাংলাদেশ, বিএনপির সমবেদনা। দেখছিলেন শিরোনাম সংবাদ দুপুরের, সঙ্গে আছি অরিন ইশরাত। এবার বিস্তারিত। এমপি আনোয়ারুল আজিম আনার হত্যাকাণ্ড ঘিরে বেরিয়ে আসছে একের পর এক চাঞ্চল্যকর তথ্য। গ্রেফতারকৃতরা জানিয়েছেন, মূল পরিকল্পনাকারীর সাথে 5 কোটি টাকার চুক্তি হয় ঘাতকদের। আর মূল পরিকল্পনাকারী ব্যবসায়িক অংশীদার ও বন্ধু যুক্তরাষ্ট্র প্রবাসী আক্তারুজ্জামান শাহিনের দিকে সন্দেহের তীর। হত্যাকাণ্ডে জড়িত মূল সন্দেহভাজন সিয়ামকে গ্রেফতার করেছে কলকাতা পুলিশ। এর আগে হত্যাকাণ্ডে ব্যবহার হয়েছে সন্দেহে জব্দ করা হয় প্রাইভেট কার। তবে এমপি আনারের লাশ এখনও উদ্ধার করা সম্ভব হয়নি। তদন্ত সহায়তায় ঢাকা আসছে ভারতীয় পুলিশের বিশেষ একটি দল। বিস্তারিত থাকছে মাহমুদ হাসানের প্রতিবেদনে। গেল 12 মে চিকিৎসার কথা বলে দর্শনা সীমান্ত দিয়ে ভারত যান ঝিনাইদহ 4 আসনের এমপি আনোয়ারুল আজিম আনার। কলকাতায় পৌঁছে বন্ধুর বাসায় ওঠেন তিনি। গোয়েন্দা তথ্য বলছে, কলকাতায় পৌঁছলে 13 মে নিউ টাউনের বিলাসবহুল এক ফ্ল্যাটে কৌশলে ডেকে নেন খুনিরা। সেখানেই শ্বাসরোধ করে হত্যা করা হয় এ বাংলাদেশি সাংসদকে। এ ফ্ল্যাট ভাড়া নেন এমপির বন্ধু ও ব্যবসায়িক অংশীদার আক্তারুজ্জামান শাহিন। ধারণা করা হচ্ছে ব্যবসায়িক দ্বন্দ্বের জেরেই এ হত্যাকাণ্ড এবং সন্দেহের তীর শাহিনের দিকেই। পুলিশের তথ্য বলছে, খুনের পর টুকরো টুকরো করে কাটা হয় দেহ। 16 থেকে 18 মে পর্যন্ত 3 দিন ধরে দেহাংশ অন্যত্র সরিয়ে ফেলা হয়। দেহের কিছু অংশ ওই ফ্ল্যাটের ফ্রিজে রাখা হয়েছে বলে জানায় পুলিশ। ফ্ল্যাট থেকে প্লাস্টিক ব্যাগও উদ্ধার করা হয়েছে। পুলিশের ধারণা, প্লাস্টিক ব্যাগে ভরেই দেহাংশ বিভিন্ন জায়গায় ফেলা হয়। তবে কোথায় ফেলা হয়েছে তা এখনো স্পষ্ট জানা যায়নি। মার্ডার করে দেওয়া হয়েছে। তারপরে আমাদের পুলিশ এই ফ্ল্যাটটা লোকেট করেছে, যেখানে উনি লাস্ট ভিজিবল ছিলেন, দেখা হয়েছিলেন। সেটা সব কিছু জানা গেছে। কিছুটা এই সময় ডিসক্লোজ করাটা ঠিক হবে না, যেহেতু ইনভেস্টিগেশন একদম আর্লি ফেজে আছে। ওই ফ্ল্যাটে সৈয়দ আমানুল্লাহ ও শিলাস্তি রহমান নামে 2 জনও ছিলেন। খুনের পর 15 মে তারা ঢাকায় ফেরেন। তাদের গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। পরে ফয়সাল আলী ওরফে সাজি নামে আরও একজনকে গ্রেপ্তার করা হয়। জিজ্ঞাসাবাদে তারা হত্যায় জড়িত থাকা এবং 5 কোটি টাকার চুক্তির কথা স্বীকার করেন। গোয়েন্দা তথ্য বলছে, খুনের পরিকল্পনা বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন খুলনার ফুলতলার সৈয়দ আমানুল্লাহ। এমপি আনারকে খুনের জন্য শাহিনের সঙ্গে তার 5 কোটি টাকার চুক্তি হয়। শাহিন বর্তমানে যুক্তরাষ্ট্রে। ফ্ল্যাট ভাড়া নিতে যুক্তরাষ্ট্রের পাসপোর্ট ব্যবহার করেন তিনি। নিবিড়ভাবে আমরা ইন্ডিয়ান পুলিশের সাথে কাজ করছি এবং আমাদের কাছে কয়েকজন আছে, তাদের সাথে আমরা প্রতিক্ষণেই কথা বলছি, অনেক তথ্য পাচ্ছি। স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয় বলেছেন, তদন্তের স্বার্থে আমরা এখন বলতে চাচ্ছি না। যেভাবে বাংলাদেশের কিছু অপরাধীরা যেভাবে নৃশংস হত্যা করেছে, আমরা কয়েকজনকে আইনের আওতায় নিয়ে আসছি। বাকি যারা রয়েছে প্রত্যেককে আমরা আইনের আওতায় নিয়ে আসবো এবং বিচারের মুখোমুখি আমরা দাঁড় করাবো। হত্যায় ব্যবহার হয়েছে সন্দেহে লাল রঙের একটি প্রাইভেট কার জব্দ করেছে কলকাতা পুলিশ। বুধবার রাতে গাড়িটি জব্দ করা হয়। আটক করা হয় গাড়ির মালিককেও। আর তল্লাশি চালিয়ে বেশ কয়েকজনের ফিঙ্গারপ্রিন্ট সংগ্রহ করেছে ফরেনসিক বিভাগ। আর বৃহস্পতিবার গ্রেপ্তার করা হয়েছে হত্যাকাণ্ডের অন্যতম সন্দেহভাজন সিয়ানকে। তাকে জিজ্ঞাসাবাদ করছে কলকাতার পুলিশ। গোয়েন্দারা বলছেন, এমপি আনারকে হত্যার পর আইন শৃঙ্খলা বাহিনী ও স্বজনদের বিভ্রান্ত করতে নানা কৌশল নেন খুনিরা। মাহমুদ হাসান, দেশ টিভি, ঢাকা। এই মুহূর্তে মিন্টো রোডে ডিবি কার্যালয়ে আছেন সহকর্মী শাহিদুজ্জামান সাকিব। সরাসরি যোগ দিচ্ছেন তিনি। সাকিব, এমপি আনার হত্যাকাণ্ড নিয়ে কি তথ্য আছে আপনার কাছে? এবং আমি তো বলছিলাম যে আজকে কলকাতা পুলিশ আসছে বাংলাদেশে, এ বিষয়ে আর কি জানতে পেরেছেন আপনি? অরিন, আপনি জানেন এই মুহূর্তে বাংলাদেশে আসলে সবচেয়ে আলোচিত যে ঘটনা, ঝিনাইদহ 4 আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারকে
হত্যা করা হয়েছে গতকালকে কলকাতার একটি ফ্ল্যাট থেকে আনারের হত্যা করার নমুনা সংগ্রহ করেছে কলকাতা পুলিশ। এখন পর্যন্ত যদিও মরদেহ উদ্ধার করা যায়নি, তবে এই ঘটনার পর থেকে কিন্তু নড়েচড়ে বসেছে বাংলাদেশ পুলিশ এবং ভারতীয় পুলিশ। এখন পর্যন্ত বাংলাদেশ পুলিশ 3 জনকে আটক করতে সক্ষম হয়েছে, তাদেরকে ব্যাপকভাবে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এবং আপনি জানেন যে গতকাল রাতেই শেরেবাংলা নগর থানায় নিহত আনোয়ারুল আজিম আনারের মেয়ে ডরিন একটি মামলা করেছেন, অপহরণ মামলা। এরপরে সর্বশেষ যে তথ্য সেটি হচ্ছে ভারতীয় পুলিশ কিন্তু আরও একজনকে আটক করেছে, যাকে কলকাতা পুলিশ বলছে যে মূল সন্দেহভাজন আসামি সিয়াম নামে যাকে আটক করা হয়েছে। আরেকটি বিষয় জানিয়ে রাখি, কলকাতা পুলিশ কিন্তু আরও ঊর্ধ্বতন তদন্তের স্বার্থে তারা আজকে বাংলাদেশে আসার কথা রয়েছে। বাংলাদেশ পুলিশের সঙ্গে যৌথভাবে তারা এই ঘটনার তদন্ত করতে চান এবং বাংলাদেশ পুলিশও তাদের জায়গা থেকে বাংলাদেশের পুলিশ এবং বিভিন্ন গোয়েন্দা সংস্থা তারাও যৌথভাবে আসলে তদন্ত কার্য পরিচালনা করছেন এখন পর্যন্ত। অরিন, আপনি জানেন যে আসলে আনোয়ারুল আজিম আনার গত 11ই মে বাংলাদেশ থেকে ভারতে চিকিৎসার জন্য যান। চিকিৎসার জন্য ভারতে গিয়ে গত 16ই মে থেকে তার সঙ্গে আসলে পরিবারের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় এবং এই যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার ফলে তার নিখোঁজের বিষয়টি সামনে চলে আসে। এরপরে গতকালকে যে খবরটি সামনে আসে, আলোচিত যে খবর যে আনোয়ারুল আজিম আনারকে হত্যা করা হয়েছে। কলকাতা পুলিশ গতকালকে থেকে বিভিন্ন সংবাদ মাধ্যমে যেটি বেরিয়েছে যে আসলে লাশ উদ্ধার করা হয়েছে, তবে লাশ উদ্ধারের কোনো ঘটনা এখন পর্যন্ত তথ্য কেউ দিতে পারেনি। তবে আনোয়ারুল আজিম আনারকে যে খুন করা হয়েছে সে আলামত পাওয়া গেছে, এমনটি এখন পর্যন্ত আমাদের কাছে সর্বশেষ তথ্য রয়েছে। এছাড়া কলকাতা পুলিশ কখন বাংলাদেশে আসছেন এবং তদন্তের স্বার্থে কী কী বিষয়ে আলোচনা হবেন এবং সর্বশেষ আর কী কী তথ্য রয়েছে সে বিষয়ে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত কমিশনার হারুনুর রশিদ কিছুক্ষণ পরেই আসলে আমাদের সঙ্গে কথা বলবেন। আমরা এখন ডিবি অফিসের সামনে রয়েছি, তিনি আসলে কথা বললে সর্বশেষ তথ্য আমরা জানাতে পারবো। এই ছিল রাজধানীর মিন্টো রোডে ডিবি অফিসের সামনে থেকে আনোয়ারুল আজিম আনার হত্যাকাণ্ডের বিষয়ে থাকা আমার কাছে সর্বশেষ তথ্য। সাকিব, আপনাকে ধন্যবাদ। দর্শক, ডিবি কার্যালয় থেকে যুক্ত হয়েছিলেন আমাদের সহকর্মী। এমপি আনারের হত্যাকাণ্ডে শোক জানিয়ে ঝিনাইদহের কালীগঞ্জে দলীয় কার্যালয়ে কালো পতাকা উত্তোলন করেছে কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগ। দুপুরে শোক প্রস্তাব রেখে উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে এই পতাকা উত্তোলন করেন দলীয় নেতাকর্মীরা। এ সময় এমপি আনারের হত্যার মূল পরিকল্পনাকারী আখতারুজ্জামান শাহিনকে দ্রুত গ্রেফতারের দাবি জানান তারা। সভায় নেতাকর্মীরা শাহিনের কোটচাঁদপুরের বাড়ি ঘেরাওয়ের ঘোষণা দেন। সেই সঙ্গে শাহিনকে দেশে ফিরিয়ে আনতে তার পরিবারকে বাধ্য করতে আন্দোলনের হুঁশিয়ারিও দেন নেতাকর্মীরা। অবিলম্বে হত্যাকারীদের কঠোর শাস্তির দাবি জানান তারা। আমরা হত্যাকারী বিচার চাই, এটা যারা এর সাথে জড়িত যারা আছে তাদেরকে সরকারিভাবে যে কোনোভাবে তাকে দেশে এনে সুষ্ঠু বিচার এবং সুন্দর তার আমরা ফাঁসি চাই। সে অন্ধকারে গুম করেছে, খুন করেছে, আমরা চাই তাদেরকে প্রকাশ্যে এনে সবার সামনে জন্য বিচারটা শেখ হাসিনা করে, আমরা এটা দাবি করছি তার কাছে। বিচারের জন্য আমরা কালীগঞ্জে যা কিছু করার আমরা তার জন্য আন্দোলন করব। আমরা আর এভাবে শোক পাশান দিতে পারছি না, আমরা চাই তার একটু দেখতে, আমরা চাই তার জানাজা একটু পড়তে। সবশেষ পরিস্থিতি জানাতে ঝিনাইদহ থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মেহেদী হাসান সবুজ। সবুজ, হত্যাকাণ্ডের বিষয়ে সবশেষ কি তথ্য আছে আপনার কাছে জানাবেন এবং স্বজন ও নেতাকর্মীরা এই বিষয়ে কি বলছেন? যেমনটি আসলে আমরা শুনছিলাম অরিন, নেতা কর্মীদের ভিতরে কিন্তু এক ধরনের চাপা ক্ষোভ এবং আতঙ্ক যেটি কয়েকদিন বিরাজ করছিল সেটি কিন্তু আস্তে আস্তে মনে হচ্ছে বিস্ফোরণের দিকে যাচ্ছে। তার কারণ যখনই আসলে নেতা কর্মীরা জানতে পেরেছে যে খুনি আসলে পার্শ্ববর্তী উপজেলারই একজন শাহিন নামে যার নাম আসছে আসলে, এবং উনি কিন্তু এমপি আনোয়ারুল আজিম আনারের বাল্যকালের বন্ধু এবং ব্যবসায়িক পার্টনার। তারপর থেকেই কিন্তু আসলে এমপি আনার সাহেবের যে অনুসারীরা আছেন তারা কিন্তু চাচ্ছেন যে যেহেতু তার ভাই একজন পৌর মেয়র কোটচাঁদপুর উপজেলার, সুতরাং তাদেরকে পারিবারিকভাবে একটি চাপে রেখে খুনিকে যেন তারা পারিবারিকভাবে দেশে ফিরিয়ে নিয়ে আসে এবং এই ফিরিয়ে আনার লক্ষ্যে নেতা কর্মীরা কিন্তু আস্তে আস্তে একটি বৃহত্তর আন্দোলনের দিকে যাবেন যদি কিনা তাদের পরিবার থেকে তাকে ফিরিয়ে আনার মতো কোনো ব্যবস্থা না করা হয়। পাশাপাশি বিচারের দাবি তো থাকছেই, সবাই আসলে চাচ্ছে যে বিচারের মুখোমুখি দাঁড় করাতে। আরেকটি বিষয়, সেটা এমপি আনারের মৃতের খবর অথবা তার লাশ শনাক্তের যে বিষয়টি, লাশ পাওয়া না পাওয়ার যে বিষয়টি, এটির জন্য কিন্তু আসলে
স্থানীয় মানুষ বা নেতাকর্মীরা কিন্তু আসলে গণমাধ্যমের উপরে নির্ভর করছে। এটি একটি ইম্পর্টেন্ট বিষয়, তার কারণ এখানে আপনারা জানেন যে এমপি আনারের সহধর্মিণী এবং তার কন্যা ডরিন কিন্তু ঢাকাতে অবস্থান করছে। এখানে নিকট আত্মীয় বলতে তার একজন বড় ভাই আছেন, ওনার সাথে যতটুকু কথা বলেছি আমরা, বলার চেষ্টা করেছি, উনি কিন্তু আমাদেরকে খুব বেশি একটা তথ্য দিতে পারছেন না। ওনারা বলছেন যে আপনারা যতটুকু জানেন আমরা ততটুকু জানি। সেক্ষেত্রে কিন্তু গণমাধ্যমে আমরা যে সংবাদগুলো প্রচার করছি তার উপরে নির্ভর করতে হচ্ছে এই এলাকার জনগণের আনার এমপির মৃত্যুর খবরের শেষ বা সর্বশেষ যে পরিস্থিতি সেটা জানার জন্য। আজকে আপনি যেমনটি একটু আগে সংবাদে আমরা দেখছিলাম যে কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের যে নেতাকর্মীরা আছেন তারা কিন্তু দলীয় কার্যালয়ে দুপুর 12টার সময় কালো পতাকা টাঙিয়েছেন এবং পাশাপাশি তারা একটি সংক্ষিপ্ত সভা করেছেন। সবাই কালীগঞ্জ পৌর মেয়র এবং উপজেলার চেয়ারম্যান সহ উচ্চ পর্যায়ের নেতৃবৃন্দ ছিলেন। তারা কিন্তু সংক্ষিপ্ত সভা শেষে আমাদেরকে জানিয়েছেন তারা অচিরেই খুব দ্রুতই দাবি রাখছেন সরকারের উপরে যেন খুনি শাহিনকে যেন আবারও দেশের মাটিতে ফিরিয়ে নিয়ে সেই বিচারটি করা হয়। না হলে তারা সব ধরনের আন্দোলনের প্রস্তুতি ইতিমধ্যেই গ্রহণ করেছেন এবং পরবর্তীতে আগামীকাল বা আগামী পরশু থেকে কিন্তু সেই আন্দোলন ধারাবাহিকভাবে তারা মাঠে নামবেন আন্দোলন নিয়ে। এই ছিল ঝিনাইদহ থেকে সর্বশেষ পরিস্থিতি। সবুজ, আপনাকে ধন্যবাদ। দর্শক, এমপি আনার হত্যাকাণ্ডের বিষয়ে বিস্তারিত জানাচ্ছিলেন আমাদের সহকর্মী। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, তদন্ত শেষ না হওয়া পর্যন্ত এমপি আনার কলকাতায় কিভাবে মারা গেছেন তা বলা কঠিন। তবে অপরাধের বিষয়ে আওয়ামী লীগ সরকার জিরো টলারেন্সে। আর পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেছেন, হত্যার রহস্য উদ্ঘাটন করতে দুই দেশের গোয়েন্দা কর্মকর্তারা একযোগে কাজ করছেন। বিস্তারিত জানাচ্ছেন জুবায়ের রাজিন। ঢাকা জেলা আওয়ামী লীগ কার্যালয়ে দলটির যুব ও ক্রীড়া বিষয়ক বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বক্তব্যে উঠে আসে সম্প্রতি কলকাতায় নিখোঁজের পর নিহত সরকারি দলের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারের প্রসঙ্গ। এ সময় তিনি বলেন, তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কিভাবে তার মৃত্যু হয়েছে তা বলা কঠিন। সংসদ সদস্য কলকাতায় মারা গেছে, তাকে হত্যা করা, ইনভেস্টিগেশন কমপ্লিট হওয়ার আগে আমরা তো বলতে পারছি। এমপি আনারের কর্মকাণ্ড নিয়ে ওঠা নানা সমালোচনারও জবাব দেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। সে কি ছিল সেটা বড় কথা, সে যে এলাকার প্রতিনিধিত্ব করে সে এলাকায় গিয়ে দেখল তার জন্য শোকার্ত মানুষের প্রতিনিয়ত কোনো গাড়ি নিয়ে মোটর সাইকেলে করে সারা এলাকা ঘুরে বেড়াত। তো তাকে আমরা তৃতীয়বারও নমিনেশন দিয়েছি তার জনপ্রিয়তার জন্য। এখন সে ভেতরে কোনো অপকর্ম করে কিনা এইসব যখনই প্রমাণিত হয়, প্রধানমন্ত্রী কিন্তু জিরো টলারেন্স। এদিকে জাতীয় প্রেস ক্লাবে এক অনুষ্ঠানে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ জানান, এমপি আনার হত্যার রহস্য উদ্ঘাটনে দুই দেশের গোয়েন্দারা একযোগে কাজ করছে। এখন দুই দেশের মধ্যে সমন্বিতভাবে এই নিয়ে কাজ হচ্ছে। দুই দেশের গোয়েন্দারাই সমন্বিতভাবেই পুরো বিষয়টি উদ্ঘাটন করার জন্য কাজ চালিয়ে যাচ্ছে। আমাদের মিশন, বিশেষ করে কলকাতায় আমাদের যে হাই কমিশন অফিস আছে, তারা সেখানকার কর্তৃপক্ষ, পশ্চিম বাংলার কর্তৃপক্ষ, ভারতীয় কর্তৃপক্ষ, ভারতীয় পুলিশের সাথে নিবিড় যোগাযোগ রাখছেন এবং যেহেতু বিষয়টা তদন্তাধীন সেজন্য আমি বেশি কিছু বলতে চাই না। আপনারা খুব সহসায় সবকিছু জানতে পারবেন। বাংলাদেশ দূতাবাস পশ্চিমবঙ্গ সরকারের সঙ্গে নিবিড়ভাবে যোগাযোগ রাখছে বলেও জানান তিনি। ধন্যবাদ। জুবায়ের রাজিন, দেশ টিভি, ঢাকা। আগামী 4 জুলাই পর্যন্ত জামিন পেলেন নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনুস। সকালে শ্রম আপিল ট্রাইব্যুনালে হাজির হয়ে জামিন চান তিনি। সেই সঙ্গে আন্তর্জাতিক পর্যায়ে নানা কর্মকাণ্ডে অংশ নিতে স্থায়ী জামিনের আবেদন করেন তার আইনজীবী। বারবার হাজিরা নিয়ে উদ্বেগ জানিয়ে ডক্টর ইউনুস বলেন, এতে আন্তর্জাতিক পর্যায়ে ভাবমূর্তি নষ্ট হচ্ছে। এম এ আজিমের রিপোর্ট। শ্রম আইন লঙ্ঘন মামলায় সাজাপ্রাপ্ত নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনুস জামিনের মেয়াদ শেষ হওয়ায় আবারও হাজির হন শ্রম আপিল ট্রাইব্যুনালে। এ সময় মেয়াদ বাড়িয়ে স্থায়ী জামিন আবেদন করেন তার আইনজীবী। শুনানি শেষে 4 জুলাই পর্যন্ত জামিন দেন আদালত। বারবার হাজিরা নিয়ে নিজেদের অসন্তুষ্টি জানান আইনজীবী ব্যারিস্টার আব্দুল্লাহ আল মামুন। কোর্ট মনে হয় অনেকটা নিরুপায় হয়ে আবার আগামী
4-7 তারিখে আমাদের পরবর্তী ডেট নির্ধারণ করেছেন, ওই দিন পর্যন্ত বেইল মঞ্জুর করেছেন। আর ডক্টর ইউনূস উদ্বেগ প্রকাশ করে জানান, মামলার বিচার প্রক্রিয়া তার স্বাভাবিক কর্মকাণ্ডে বাধা সৃষ্টি করছে। এতে ইচ্ছে থাকলেও দেশের জন্য কিছুই করতে পারছেন না। প্রচুর কাজ করতে পারতাম যদি না আমরা এইসব টানাহেস্টার মধ্যে পড়ে না আছে, এই দুর্যোগের মধ্যে পড়ে না আছে। এটা ঠকছে কারা? আমি কি ঠকছি? আমার ঠকার কি আছে? আমি যা করার করেছি। শেষ বয়সে যেটুকু করে যেতে চেয়েছিলাম আমাকে সে সুযোগ দেওয়া হচ্ছে না, আমাকে নানা টানাহেস্টার মধ্যে রাখা হচ্ছে, সেটা দেশের মানুষ ঠকছে। কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের আইনজীবী খুরশিদ আলম জানান, ডক্টর ইউনূস সাজাপ্রাপ্ত আসামি, তার মুখে দেশের ভাবমূর্তির কথা মানায় না। উনি আপিল করে গ্রিভান্স করেছে আমার সাজাটা বাতিল করা হোক। কাজে উনি কিভাবে বলবেন বাংলাদেশের ইমেজ নষ্ট হচ্ছে? আর শ্রম আদালতের আইন ভঙ্গের জন্য ওনার বিরুদ্ধে মামলা হয়েছে, এটা তো আজকে নতুন না। গেল 16 এপ্রিল শ্রম আইন লঙ্ঘনের মামলায় 6 মাসের সাজাপ্রাপ্ত হন নোবেলজয়ী ডক্টর ইউনূস। এম এ আজিম, দেশ টিভি, ঢাকা। বাংলাদেশ ব্যাংক তার স্বাধীন সত্তা হারিয়ে ফেলেছে বলে মন্তব্য করেছেন গবেষণা প্রতিষ্ঠান সিপিডির নির্বাহী পরিচালক ফাহমিদা খাতুন। বৃহস্পতিবার রাজধানীর একটি হোটেলে সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডির আয়োজিত ব্যাংক খাতের সমসাময়িক ইস্যু নিয়ে আয়োজিত এক গোলটেবিল আলোচনায় এই মন্তব্য করেন তিনি। এ সময় তিনি আরও বলেন, খেলাপি ঋণ ক্রমান্বয়ে বাড়ছে। 10 বছরের ব্যবধানে দেশে ঋণ খেলাপি বেড়েছে প্রায় 4 গুণ। ব্যাংকিং খাতের পরিবেশ সরকার এবং ব্যবসায়ীদের যোগসাজশে দূষিত হচ্ছে, যার ভুক্তভোগী সাধারণ জনগণ। হজ যাত্রীদের ভিসা জটিলতা কমে এলেও এখনও বিমান টিকিট নিশ্চিত করেনি 8টি এজেন্সি। এতে আটকে আছে প্রায় 20,000 মানুষের হজ যাত্রা। হজ এজেন্সি মালিক সমিতি বলছে, নিবন্ধিত এজেন্সির বাইরে যাওয়ার কারণে প্রতারিত হচ্ছেন অনেকে। ধাপে ধাপে দেয়া হচ্ছে টিকিটের পে অর্ডার। আর হজ কর্তৃপক্ষ বলছে, নোটিশ পাওয়ার পরও টিকিট নিশ্চিত না করলে নেওয়া হবে ব্যবস্থা। এম এ আজিমের রিপোর্ট। চাঁদ দেখা সাপেক্ষে 16 জুন হতে পারে পবিত্র হজ। 9 মে থেকে হজ ফ্লাইট শুরুর পর এ পর্যন্ত সৌদি পৌঁছেছেন 41,946 জন। নিবন্ধিত বাকি 42,826 জনের মধ্যে এখনও টিকিট পাননি অন্তত 20,000। অভিযোগ, টিকিট প্রদানে গড়িমসি করছে এজেন্সিগুলো। আমাদের 12 জুন লাস্ট ফ্লাইট, সেই হিসেবে প্রত্যেক হজযাত্রী পূর্ব থেকেই তাদের ভিসা যেহেতু শেষ হয়ে গেছে, এখন টিকিটও যেন পেয়ে যায় সে বিষয়টি আমরা চেষ্টা করছি। হজ কর্তৃপক্ষ বলছে, টিকিট নিশ্চিতে এ পর্যন্ত 8টি এজেন্সিকে নোটিশ দেওয়া হয়েছে। দ্রুত সমস্যা নিরসন না করলে নেওয়া হবে ব্যবস্থা। 8টি এজেন্সি যারা এখনও পে অর্ডারের বিষয়ে গাফলতি দেখাচ্ছে তাদেরকে ইতিমধ্যে ওয়ার্নিং দিয়েছি এবং আমরা চেষ্টা করছি যে আজকের মধ্যে তারা পে অর্ডারগুলো কমপ্লিট করে যদি কালকের মধ্যে টিকিট সংগ্রহ না করে তারা কিন্তু আবার শোকজ করা হবে। প্রতিবারই হজ মৌসুমে গ্রামের সহজ সরল ধর্মপ্রাণ মুসল্লিদের সঙ্গে প্রতারণার অভিযোগ ওঠে। এবারও বেশ কয়েকটি এজেন্সির বিরুদ্ধে অভিযোগ পেয়ে ঘটনাস্থলে দেশ টিভি। ঠিকানা কাকুলির এ ফুলু টাওয়ারের 8 তলায় বলা হলেও সেখানে অস্তিত্ব মেলেনি অভিযুক্ত নর্থ বেঙ্গল ট্যুর অ্যান্ড ট্রাভেল এজেন্সির। তাদের ফেসবুক পেজে দেয়া নম্বরটিও বন্ধ। অবশ্য দায়সারা জবাব হাব সভাপতির। বললেন, প্রতারণাকারীরা নিবন্ধিত এজেন্সি নয়। গ্রামের সহজ সরল মানুষ তাদেরকে টাকা দিয়ে অনেকটা সহজে হজে যেতে চান, যাতে কষ্ট না করতে হয়। তারা বাড়ির পাশে আছে, খোঁজখবর নেওয়া যায় দ্রুত, তারা যোগাযোগ করে বেশি এরকম। কিন্তু আমি মনে করি এটা সঠিক না। হজযাত্রীগণ এটা কেউ যদি সহযোগিতাটা নেন, ওনারা ভুল করছেন। কিছু প্রতারক নিবন্ধিত এজেন্সির কথিত মালিক দাবি করে প্রতারণা করে আসছে বলেও দাবি তার। মন্ত্রণালয়ের কাছে ডকুমেন্ট আছে মালিককে। আমি কেউ যদি বলে যে আমি মালিক, এটা তো গ্রাহ্য না। এম এ আজিম, দেশ টিভি, ঢাকা। সংবাদ দুপুরে আরও থাকছে। ট্রেনের এক সিটের জন্য কাটতে হয় 4 টিকিট। কমলাপুরে টিকিট কাউন্টারে প্রকাশ্যে চলছে নানা অনিয়ম, নীরব রেল কর্তৃপক্ষ। ইরানের প্রয়াত প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি ও তার সহযাত্রীদের মৃত্যুর ঘটনায় একদিনের রাষ্ট্রীয় শোক পালন করছে বাংলাদেশ। এজন্য আজ দেশের সব সরকারি, আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান সহ সব সরকারি ও বেসরকারি ভবন এবং বিদেশে বাংলাদেশ মিশনগুলোয় জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়েছে।
মঙ্গলবার মন্ত্রিপরিষদ বিভাগের এক প্রজ্ঞাপনে এ শোক পালনের ঘোষণা দেওয়া হয়। গেল রোববার আজারবাইজান সীমান্তবর্তী এলাকায় বাঁধ প্রকল্প উদ্বোধনের পর উত্তর পূর্বাঞ্চলের শহর তাবরিজে ফেরার পথে হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে মারা যান ইরানের প্রেসিডেন্ট রাইসি এবং তার সফরসঙ্গীরা। এ ঘটনার একদিন পর নিহত সবার মরদেহ উদ্ধার করা হয়। ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির মৃত্যুতে বিএনপির পক্ষ থেকে শোক জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে শোক জানাতে ইরান দূতাবাসে যান তিনি। এ সময় দূতাবাসে রক্ষিত শোক বইয়ে স্বাক্ষর করেন মির্জা ফখরুল। বলেন, বিশ্বে যখন অভিজ্ঞ রাজনৈতিক নেতার প্রয়োজন, তখনই রাইসির মতো একজন অভিজ্ঞ রাজনীতিকের এমন মৃত্যু কাম্য নয়। প্রেসিডেন্টের পরিবার ও স্বজন সহ ইরানের জনগণ যেন তাদের স্থির সিদ্ধান্তে অবিচল থেকে এগিয়ে যেতে পারেন, সে প্রত্যাশা করেন বিএনপি মহাসচিব। ইব্রাহিম রাইসির মতো একজন অভিজ্ঞ, বিচক্ষণ এবং জনপ্রিয় নেতার এই হঠাৎ দুর্ঘটনায় চলে যাওয়া, এটা আন্তর্জাতিক বিশ্বের জন্যই, শান্তির জন্য এবং একটা সৌহার্দ্য স্থাপনের ক্ষেত্রে অত্যন্ত একটা মর্মান্তিক দুর্ঘটনা বলে আমি মনে করি। বাংলাদেশ জাতীয়তাবাদী দল আজকে আমরা ইরানের রাষ্ট্রদূতের যে অফিস কার্যালয়, আমরা সেখানে এসে আমরা আমাদের শোক প্রকাশ করেছি। কয়েক দফা জানাজা ও টানা দুদিন সর্বস্তরের মানুষের শ্রদ্ধা শেষে আজ চিরনিদ্রায় শায়িত হবেন ইরানের প্রয়াত প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি। বুধবার তেহরানে রাষ্ট্রীয় জানাজা ও সাধারণ মানুষের শ্রদ্ধা নিবেদন শেষে তার মরদেহ নিয়ে আসা হয় নিজ জন্মস্থান মাশহাদে। সেখানেই তার দাফন করা হবে তাকে। এর আগে তেহরানে রাইসির মরদেহ শেষ শ্রদ্ধা জানান বিদেশি কূটনৈতিক ও বিভিন্ন দেশের সরকার ও রাষ্ট্রপ্রধানরা। অন্যয় কর্মকার রিপোর্ট। তেহরানে ইরানের প্রয়াত প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির মরদেহে শ্রদ্ধা জানাচ্ছেন আফগানিস্তানের তালেবান সরকারের শীর্ষ নেতারা। বুধবার রাইসির রাষ্ট্রীয় জানাজা শেষে এভাবেই তার কফিনে শেষ শ্রদ্ধা জানাতে দেখা যায় বিভিন্ন দেশের সরকার ও রাষ্ট্রপ্রধানকে। রাইসি ছাড়াও ইরানের প্রয়াত পররাষ্ট্রমন্ত্রী এবং হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত বাকিদের কফিনেও একে একে শ্রদ্ধা জানান কাতারের আমির তামিম বিন হামাদ আল থানি, হামাস নেতা ইসমাইল হানিয়া, পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ, তিউনিসিয়ার প্রেসিডেন্ট কায়েস সাইদ সহ আরও অনেকে। এর আগে তেহরানে বিভিন্ন দেশের সরকার ও রাষ্ট্রপ্রধানের উপস্থিতিতে রাইসির রাষ্ট্রীয় জানাজা অনুষ্ঠিত হয়। এতে ইমামতি করেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। পরে রাইসির মরদেহে শেষবারের মতো শ্রদ্ধা জানাতে তেহরানের ফ্রিডম স্কোয়ারে জড়ো হন লাখ লাখ মানুষ। চোখের জলে রাইসিকে শেষ বিদায় জানান তারা। পরে সেখান থেকে রাইসির মরদেহ নিয়ে আসা হয় তার নিজ জন্মস্থান মাশহাদে। বৃহস্পতিবার সেখানেই চিরনিদ্রায় শায়িত হবেন ইরানের প্রয়াত প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি। রাইসির মৃত্যুতে এখনো শোকাচ্ছন্ন গোটা ইরান। প্রিয় নেতার মৃত্যুর 4 দিন পেরিয়ে গেলেও মর্মান্তিক ওই দুর্ঘটনায় এতগুলো মানুষের মৃত্যু মেনে নিতে পারছেন না কেউই। ইরানের জনগণের প্রতি রাইসির অনন্য মমত্ববোধের কথাও স্মরণ করেন অনেকে। এদিকে বিভিন্ন দেশের ইরানি দূতাবাসে অব্যাহত রয়েছে শ্রদ্ধা নিবেদন। বিদেশি কূটনীতিকদের পাশাপাশি দেশগুলোতে বসবাসরত সর্বস্তরের মানুষ সেখানে ভিড় করছেন রাইসিকে শেষবারের মতো শ্রদ্ধা জানাতে। অন্যয় কর্মকার, নিউজ ডেস্ক, দেশ টিভি। সবুজায়নের 25 ভাগ লক্ষ্যমাত্রা সবার আগে ঢাকায় পূরণ করা হবে বলে জানিয়েছেন দক্ষিণ সিটির মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। বৃহস্পতিবার সকালে নগর ভবনের সামনে ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের বৃক্ষরোপণ কর্মসূচিতে এ কথা বলেন তিনি। মেয়র জানান, আদি বুড়িগঙ্গা ফিরিয়ে আনতে নদীর দুপাশে 14 কিলোমিটার বনায়ন কর্মসূচি হাতে নিয়েছে দক্ষিণ সিটি। এছাড়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের দখল থেকে ফিরিয়ে নিয়ে পান্থকুঞ্জ পার্কে ব্যাপকভাবে বনায়ন করা হবে। আগামী জুলাই মাসে রাজধানীর ওসমানী উদ্যান খুলে দেওয়া হবে বলে জানিয়ে সবাইকে বৃক্ষরোপণের আহ্বানও জানান তাপস। ঢাকা দক্ষিণ ছাত্রলীগের সভাপতি রাজিবুল ইসলাম বাপ্পি ও সাধারণ সম্পাদক সজল কুণ্ডু জানান, এরই মধ্যে ঢাকায় 2 লাখের বেশি চারা রোপণের কর্মসূচি হাতে নিয়েছে দক্ষিণ ছাত্রলীগ। আমাদের নিজস্বভাবে আমরা 35,000 গাছ চারা রোপণ করব।
তার সাথে সাথে আমি আহ্বান করব আপনাদের এই কর্মসূচির মাধ্যমে আমাদের মান্ডা, জিরানি, শ্যামপুর, কালুনগর খালের দুপার ঘেঁষে গণপরিসরে আপনারা বনায়ন করতে পারবেন। বনায়ন করার জন্য আমি আহ্বান করছি। এভাবেই আমরা এই ঢাকাকে একটি সুন্দর সবুজ শ্যামল ঢাকাতে রূপান্তরিত করব। সংবাদ দুপুরে আরো থাকছে। দ্বিতীয় টি-20তে রাতে স্বাগতিক যুক্তরাষ্ট্রের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ। আগের ভুল ত্রুটি শুধরে জয়ের জন্য মরিয়া টাইগাররা। ট্রেনের একটি সিটের জন্য টিকিট কাটতে হয় কখনো 2টি, আবার কখনো 4টি। কমলাপুরে ট্রেনের টিকিট কাউন্টারে প্রকাশ্যে চলছে এমন অনিয়ম। আর এই অনিয়মের নেপথ্যে বেসরকারি প্রতিষ্ঠান মেসার্স এসআর ট্রেডিং কর্পোরেশন। এমন অভিযোগে রেলের পক্ষ থেকেও দেখা যায়নি কোনো পদক্ষেপ। শাহাদাত নিশাদের বিশেষ রিপোর্ট, ক্যামেরায় ছিলেন সানোয়ার সনি। কমলাপুর রেলওয়ে স্টেশনে মহুয়া কমিউটার, তিতাস কমিউটার, রাজশাহী কমিউটার এবং জামালপুর কমিউটার সহ 4টি ট্রেনের টিকিট কাউন্টারের সামনের এই দীর্ঘ লাইন টিকিটের জন্য। যারাই টিকিট নিয়ে বের হচ্ছেন তাদের হাতে দেখা যায় কয়েকটি টিকিট। এখানেই বাধে রহস্য। এমন কয়েকজনের সঙ্গে কথা বললে বেরিয়ে আসে চাঞ্চল্যকর তথ্য। ট্রেনের এক সিটের বিপরীতে টিকিট কাটতে হয় 3 থেকে 4টি। তিতাস ট্রেন রেগুলার এমন করে 3টা নিলে পরে সিট সন থেকে একটা দেয় আর 2টা এক্সট্রা দেয়, একটা পাই টাকা দিতে হয় 3টে, মানে 4জন 4 আছে না, 4টা সিট দেবো না, সিট দেয় না, একটা সিট ছাড়া দিছে। গন্তব্যে পৌঁছাতে অনেকটা বাধ্য হয়ে এমন পরিস্থিতির সঙ্গে অভ্যস্ত এখানকার চলাচলকারীরা। দীর্ঘদিন ধরে এমন অনিয়ম প্রকাশ্যে চললেও নীরব ভূমিকায় প্রশাসন। অবশ্য এ নিয়ে 2022 সালের 30 আগস্ট দুদক অভিযান চালালেও বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে এখনো চলছে টিকিটের এমন অনিয়ম। হাতে নাতে টিকিট বিক্রেতাকে ধরলেও উল্টো নিজের সাফাই গাইতেই তেলে বেগুনে জ্বলে ওঠেন। আপনারা তো সমস্যা কি ভাই, জানি করেন আপনারা লোক ডাক দেন। ট্রেনগুলো পরিচালিত হচ্ছে বেসরকারি প্রতিষ্ঠান মেসার্স এসআর ট্রেডিং এর ব্যবস্থাপনায়। এর মধ্যে তিতাস কমিউটার আখাউড়া ঢাকা, ঢাকা ব্রাহ্মণবাড়িয়া পথে মোট 4 বার যাতায়াত করে ট্রেনটি। 4 বারে প্রতিদিন অন্তত 5000 যাত্রী যাতায়াত করেন। সেই হিসেবে টিকিটের সর্বনিম্ন মূল্য 105 টাকা হারে দিনে প্রায় 5 লাখ টাকা, আর বছরে হাতে নেওয়া হচ্ছে 200 কোটি টাকা। এমন অনিয়মের বিষয়ে মেসার্স এসআর ট্রেডিং এর অফিসে দেশ টিভি টিম। প্রতিষ্ঠানের কর্ণধার সালাউদ্দিন রিপনকে অফিসে পাওয়া না গেলেও মুঠোফোনে এমন অভিযোগের সত্যতা স্বীকার করেন। কোনো ভাই সুনির্দিষ্ট যদি কোনো অভিযোগ পেয়ে থাকি সাথে সাথে আমাদের স্টাফ বলে অ্যাকশনে যায়। একেবারেই চাকরিচ্যুত কোনো কথা নেই, কারণ এই জায়গায় আমাদের নির্ধারিত ভাড়ার বাইরে নেওয়ার কোনো সুযোগ নেই। টিএম ট্রেডিং এর অফিসের নিচে নামতেই প্রতিষ্ঠানের এক কর্মচারী আর্থিক লেনদেনের মাধ্যমে প্রতিবেদককে ম্যানেজ করার চেষ্টা করেন। এ বিষয়ে রেলওয়ের মহাপরিচালক অনিয়মের বিষয়ে অবহিত নন তিনি। তবে ঘটনার সত্যতা পেলে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান রেলওয়ের মহাপরিচালক। আমাদের চুক্তি অনুযায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। আমি দিকে ওদের অফিসারদেরকে বলি এটা দেখতে পারি। শাহাদাত নিশাদ, দেশ টিভি, ঢাকা। সড়ক পরিবহন মন্ত্রীর ঘোষণা তোয়াক্কা না করেই মহাসড়ক দাপিয়ে বেড়াচ্ছে ব্যাটারি চালিত অটোরিকশা। এতে সড়কে হরহামেশাই ঘটছে দুর্ঘটনা। এ বিষয়ে আরো জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী ইলিয়াস আহমেদ। ইলিয়াস, এত উদ্যোগের পরেও মহাসড়কে ব্যাটারি চালিত অটোরিকশা কেন বন্ধ হচ্ছে না? এ বিষয়ে বিস্তারিত কি জানতে পেরেছেন জানাবেন। সড়কে অব্যবস্থাপনা দিন দিন বেড়েই চলেছে। আমরা দেখেছি বারবার নির্দেশনার পরেও কিন্তু এই সড়কে অবৈধ 3 হুইলার, বাইক এবং সিএনজি চালিত অটোরিকশার যে দাপট বেড়েই চলেছে। অর্থাৎ চালকরা নানান অজুহাতে কিন্তু তারা এই পরিবহনগুলো মহাসড়কে তারা পরিচালনা করছেন, অর্থাৎ তারা নানান কারণ দেখিয়ে কিন্তু এই পরিবহনগুলো পরিচালনা করছেন। আমরা বেশ কয়েকজন চালকের সঙ্গে কথা বলেছিলাম, তারা বলছেন যে তারা পেটের তাগিদেই কিন্তু সরকারের বারবার যে নির্দেশনা আছে সেই নির্দেশনা অমান্য করে তারা এই মহাসড়কে দাপট দেখাচ্ছেন, এবং অনেকেই বলছেন যে তারা প্রশাসনকে ম্যানেজ করেই কিন্তু এইসব যানবাহন পরিচালনা করছেন। এবং এই বিষয়টি নিয়ে আমরা মহাসড়কে যারা বাস এবং ট্রাক চালক রয়েছেন তাদের সঙ্গে কথা বলেছিলাম। তারা বলছেন যে এই অবৈধ বাহনের কারণে অর্থাৎ মহাসড়কের যে গতি সেই গতিতে কিন্তু তারা
বাস এবং ট্রাক চালাতে পারছেন না এবং হুটহাট করেই কিন্তু এই সিএনজি চালিত অটো রিক্সা, থ্রি হুইলার এবং মাহিন্দ্র সেইগুলো কিন্তু সামনে চলে আসছে, যার কারণে প্রায় সময়ই কিন্তু দুর্ঘটনা ঘটছে এবং এতে প্রাণহানির ঘটনাও কিন্তু প্রতিনিয়ত বেড়ে চলেছে। এই বিষয়টি নিয়ে পরিবহন সংশ্লিষ্ট যারা রয়েছেন তাদের সঙ্গে কথা বলেছিলাম, তারা বলছেন যে প্রশাসনকে বারবার বিষয়টি তারা নজরে আনলেও কিন্তু এই বিষয়ে আসলে তেমন কোনো কাজ হচ্ছে না এবং এই বিষয়ে যদি নজরদারি আসলে বাড়ানো না হয় তাহলে এই যে সরকারের উচ্চ পর্যায় থেকে যে বারবার নির্দেশনা আসে, অর্থাৎ এই নির্দেশনার কোনো কাজে আসবে না। সেই বিষয়টি পরিবহন সংশ্লিষ্ট যারা রয়েছেন তারা কিন্তু বলছিলেন। আমরা এই বিষয়টি নিয়ে প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছিলাম, তারা বলছেন যে এবার সরকারের উচ্চ পর্যায় থেকে যে নির্দেশনা এসেছে, অর্থাৎ মহাসড়কে অবৈধ থ্রি হুইলার, ব্যাটারি চালিত অটো রিক্সা এবং মাহিন্দ্র চলাচল করতে পারবে না, সেই বিষয়টি তারা কিন্তু আমলে নিয়েছেন এবং তারা এইসব বন্ধে কিন্তু তারা নজরদারি বাড়াচ্ছেন এবং তারা সড়কে অভিযান পরিচালনা করছেন, সেই বিষয়টি কিন্তু তারা বলছিলেন। এবং আমরা কিন্তু এখনো পর্যন্ত আসলে দেখতে পাইনি যে এই অবৈধ থ্রি হুইলার, মাহেন্দ্র অটো রিক্সা বন্ধে তাদের যে অভিযান, সেই অভিযান কিন্তু এখনো পর্যন্ত দৃশ্যমান হয়নি। অর্থাৎ অন্যান্য পরিবহনের চালক যারা আছেন তারা বলছেন যে এইসব বাহন যদি মহাসড়কে বন্ধ না করা হয় তাহলে এই যে মৃত্যুর মিছিল সেটি কিন্তু কোনোভাবেই কমবে না এবং তারা দাবি জানিয়েছেন অচিরেই যেন এইসব বন্ধ করা হয়। এই ছিল আমার কাছে ময়মনসিংহ থেকে মহাসড়কে অবৈধ থ্রি হুইলার, টিজি বাইক এবং অটো রিক্সা নিয়ে সর্বশেষ তথ্য। অরিন। ইলিয়াস, আপনাকে ধন্যবাদ। দর্শক, ময়মনসিংহ থেকে যুক্ত হয়েছিলেন আমাদের সহকর্মী। বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী আরাকান আর্মির হাতে আগামী 4 বা 5 মাসের মধ্যে পতন ঘটতে পারে বাংলাদেশ ঘেঁষা মিয়ানমারের কৌশলগত রাজ্য রাখাইনের। এদিকে মংডু শহর দখল নিতে সরকারি বাহিনীর ওপর তীব্র হামলা জোরদার করেছে আরাকান যোদ্ধারা। গোষ্ঠীটি জান্তার হাতে বুথিডং শহর নিয়ন্ত্রণ নেওয়ার পরপরই এমন বার্তা দিলেন আরাকান রাজনৈতিক ও সামরিক বিশ্লেষকরা। লুৎফর কবিরের রিপোর্টে বিস্তারিত। বাংলাদেশের দক্ষিণে অবস্থিত মিয়ানমারের রাখাইন রাজ্যের বুথিডং শহর সামরিক বাহিনীর সঙ্গে তীব্র লড়াইয়ের পর গেল শনিবার শহরটি দখল নেয়ার দাবি করে স্থানীয় সশস্ত্র নৃতাত্ত্বিক গোষ্ঠী আরাকান আর্মি। জান্তা ও আরাকান যোদ্ধাদের তীব্র লড়াইয়ের পর সেখানকার বড় সামরিক ঘাঁটি হাতছাড়া হয়েছে মিং অংলাইং সরকারের। আত্মসমর্পণ করেন অনেক সরকারি বাহিনীর সদস্য। দুপক্ষের ভারী লড়াইয়ে বোমা ও গোলাবর্ষণে ধ্বংস হয়ে গেছে রোহিঙ্গাদের অনেক বাড়িঘর। অভিযোগ উঠেছে পশ্চিম রোহিঙ্গাদের বহু বাড়িঘর জ্বালিয়ে দিয়েছে আরাকান আর্মি। চলমান পরিস্থিতিতে প্রায় 2 লাখের মতো মানুষ গৃহহীন হয়ে পড়েছে বলে বৃহস্পতিবার এক প্রতিবেদনে জানিয়েছে সংবাদ মাধ্যম CNN। ভুক্তভোগী পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে গণমাধ্যমটি জানায় সেখানে আটকা পড়েছে অনেকে, তবে অগ্নিসংযোগের বিষয়টি অস্বীকার করেছে আরাকান আর্মি। গোটা রাখাইন রাজ্য নিজেদের কবজায় নেওয়ার দ্বারপ্রান্তে আরাকান আর্মি। বাংলাদেশ ঘেঁষা রাজ্যের মংডু শহর দখল নিতে প্রতিনিয়ত অগ্রসর হচ্ছে এই গোষ্ঠীটি। এই বাস্তবতায় আরাকান রাজনৈতিক ও সামরিক বিশ্লেষক উপে থানের মতে আগামী 4 থেকে 5 মাসের মাথায় গোষ্ঠীটির হাতে পতন ঘটতে পারে রাজ্যের। বুথিডং জান্তার হাতছাড়া হওয়ার পরপরই এমনটাই মনে করছেন তিনি। এই বিশেষজ্ঞের বরাতে ইরাবতী সংবাদ মাধ্যম আরও জানিয়েছে আরাকান বাহিনী মংডুতে প্রবেশের পাশাপাশি আশপাশের শহরগুলোতেও জান্তার সঙ্গে লড়াই শুরু করেছে। তবে রাখাইন রাজ্যের সিত্তের পরিস্থিতি অন্যান্য জায়গার তুলনায় এখনও স্বাভাবিক। শহরটিতে এখনও লড়াইয়ের তেমন খবর পাওয়া যায়নি। তবে সিত্তের আশপাশের সব শহর গ্রাম আরাকান আর্মির নিয়ন্ত্রণে চলে যাওয়ায় সেখানেও লড়াই শুরু হতে খুব একটা দেরি নেই। এতে বড় মানবিক বিপর্যয়ের সংখ্যা দেখা দেবে বলেও সতর্ক করেছেন এই বিশেষজ্ঞ। লুৎফর কবির, নিউজ ডেস্ক, দেশ টিভি।